আসসালামু আলাইকুম। আমি রুবেল আলম, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, শ্রীপুর মুর্তজা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে আমাদের দেশেও এর প্রভাব পড়েছে, যার কারণে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত বন্ধ আছে। এর কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কলেজগুলো অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে। এটার ধারাবাহিকতাও আমাদেরও কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তোমাদের। তো ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম, অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। তো প্রথম বর্ষে একাধিক কোর্স রয়েছে, এটার ভিতরে প্রাকৃতিক ভূগোল পরিচিতি এই কোর্সটা আমি নিয়ে থাকি, তোমরা জানো। এই কোর্সটাতে আবার রয়েছে একাধিক চ্যাপ্টার। আমরা গত ক্লাসে প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা, পরিধি, বিষয়বস্তু এবং বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে যে প্রাকৃতিক ভূগোলের সম্পর্ক আছে এগুলো আমরা জানার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে আজকে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। যে দ্বিতীয় চ্যাপ্টারে যেটা রয়েছে সেটা হলো প্রাকৃতিক ভূগোলের ঐতিহাসিক ক্রমবিকাশ। আমি একটু লিখি, তোমরা বুঝতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো যে প্রাকৃতিক ভূগোলের ঐতিহাসিক ক্রমবিকাশ এটা বলতে কি বোঝায় বা এখানে আমরা এই চ্যাপ্টার অধীনে আমরা কি আলোচনা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে খোলামেলা আলোচনা করব। প্রথমেই বলে নিই যে বিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলো একদিনে কখনো পরিপূর্ণতা অর্জন করে নাই বা করা সম্ভব না। এই যে শাখাগুলো রয়েছে অর্থাৎ যে বিষয়গুলো বা যে সাবজেক্টগুলো আমরা পড়ে থাকি এগুলো বর্তমান অবস্থানে আসতে একদিকে যেমন বিভিন্ন মনীষীদের অবদান লেগেছে, তেমনই প্রয়োজন হয়েছে সময়ের। অর্থাৎ একটা জিনিস একদিনে পেরে ওঠে না, গড়ে ওঠে না। তোমরা যেন আমি বা তুমি কখনো এই 18 বা 20 বছর বা 30 বছর বা এই পরিপূর্ণ অবস্থায় কখনো পৃথিবীতে আসি না। শিশু হিসাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ধীরে ধীরে আজ আমরা এই পরিণত বয়সে এসেছি বা পৌঁছাইছি। ঠিক একইভাবে একটি বিজ্ঞানের একটি শাখা কখনো একদিনে পরিপূর্ণতা অর্জন করে না। একটা শাখা বা একটা বিষয়ের পরিপূর্ণতা অর্জন করতে তার একটা সময়ের প্রয়োজন হয়, পাশাপাশি একাধিক মনীষীগণ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ, তথ্য, ব্যাখ্যা, বিশ্লেষণের মাধ্যমে এই সাবজেক্টগুলোকে ইনরিচ বা সমৃদ্ধশালী করে থাকেন। ঠিক তেমনভাবে আমাদের প্রাকৃতিক ভূগোল বর্তমানে আমরা প্রাকৃতিক ভূগোলের যে রূপ, যে পরিধি পেয়ে থাকি সেটা একদিনে আসে না। বিভিন্ন কাল, বিভিন্ন যুগ ধরে বিভিন্ন মনীষীদের মাধ্যমে আমরা এই প্রাকৃতিক ভূগোলটাকে বর্তমানে অবস্থায় পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশ এখানে আমরা যেটা করব, প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশ এখানে আমরা যা আলোচনা করব সেটা হলো যে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে অতীতে কোন মনীষী কি বলেছেন, কোন যুগে, কোন কালের কোন মনীষী কোন ভাবে এই প্রাকৃতিক ভূগোলটাকে ইনরিচ বা সমৃদ্ধশালী করেছেন। তো যেহেতু আমরা বলে নিয়েছি যে একটি সাবজেক্ট বা একটি শাখা
যেহেতু একদিনে গড়ে ওঠে না, এটা দিনের পর দিন, মাসের পর মাস বা যুগের পর যুগ সময় লাগে একটা সাবজেক্টের পরিপূর্ণতা অর্জন করতে। তো আমরা এই প্রাকৃতিক ভূগোলের যে ঐতিহাসিক ক্রমবিকাশ, এটাকে যখন আমরা আলোচনা করব, অর্থাৎ আলোচনার সুবিধার্থে এটাকে আবার এই ক্রমবিকাশটিকে কতগুলো যুগে বা কালে ভাগ করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো যে প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশ যখন আমরা আলোচনা করব, তখন এটা বোঝার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে এই সময়গুলোকে কতগুলো যুগ বা কালে ভাগ করা হয়েছে। যেরকম এটার ভিতরে যুগ রয়েছে গ্রিক যুগ, রোমান যুগ, রেনেসাঁ যুগ, রয়েছে আধুনিক যুগ। যে দেখো যে প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশের ভিতরে কি কি রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা এখানে কতগুলো যুগের নাম বলা হয়েছে। গ্রিক যুগ, রোমান যুগ, মুসলিম যুগ, রেনেসাঁ যুগ এবং আধুনিক যুগ। প্রতিটা যুগে কিছু কিছু মনীষী, কিছু কিছু বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন এবং তারা বিভিন্নভাবে তথ্য প্রদান করেছেন। অর্থাৎ তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর উৎপত্তি, ক্রমবিকাশ ইত্যাদি আকার, পৃথিবীর আকার আকৃতি, এই বিষয় সম্পর্কে তারা নিজের পক্ষ থেকে নিজ নিজ আঙ্গিকে ব্যাখ্যা প্রদান করেছেন। তাদের এই ব্যাখ্যা প্রদানের মাধ্যমেই তারা এই প্রাকৃতিক ভূগোলটাকে সমৃদ্ধশালী করেছেন। অর্থাৎ এই কতগুলো যুগের মাধ্যমে বর্তমানে আধুনিক যুগে এসে, সেই গ্রিক যুগ থেকে শুরু করে বর্তমানে আধুনিক যুগে এসে প্রাকৃতিক ভূগোল পৌঁছিয়েছে। তাহলে দেখো এতগুলো যুগে কতগুলো মনীষী জন্মগ্রহণ করেছেন এবং তারা সবাই কিছু না কিছু প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে অর্থাৎ উন্নতিতে তারা অবদান রেখেছেন। তো আজকে আমরা এতগুলো তো কখনো পড়া সম্ভব নয়, আজকে আমরা গ্রিক যুগ নিয়ে আলোচনা করব। তারপরেও ছাত্রছাত্রী তোমাদের খুব পরিষ্কার করে বলতে চাই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টার থেকে সাধারণত 2-3টা প্রশ্ন থাকে, তবে তাদের মূল বিষয়টা একটাই, সেটা হলো প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে গ্রিক মনীষীদের অবদান আলোচনা করো, প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে মুসলিম মনীষীদের অবদান আলোচনা করো, অথবা প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে আধুনিক ভূগোলবিদদের ভূমিকা আলোচনা করো। তাহলে দেখো যে এখানে যে 2-3টা প্রশ্ন রয়েছে সব কিছুই কিন্তু যুগ ভিত্তিক, অর্থাৎ সেখানে হয় গ্রিক যুগ আসবে, নয় মুসলিম যুগ আসবে, নয়তো বা আধুনিক যুগ আসতে পারে। তাহলে আমাদের এখানে মূল প্রশ্ন একটাই যে প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে গ্রিক অথবা মুসলিম মনীষীদের অবদান আলোচনা করো। তো আশা করি যে তোমরা যে যেখানে যেভাবেই আসো তোমরা পড়ালেখা করবে এবং এই লেকচারগুলো দেখবে, সেখান থেকে নোট ডাউন করবে, যাতে তোমাদের পরীক্ষার ভিতরে তোমরা এটার দ্বারা উপকৃত হতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গ্রিক যুগ নিয়ে একটু আলোচনা করব, বাকিগুলো আমি মুছে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিক যুগ নিয়ে আজকে আমরা কথা বলবো, অর্থাৎ গ্রিক যুগে প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে, প্রাকৃতিক ভূগোলের বিকাশে কে কি বলেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিক যুগে কে আবার মোটামুটি 2টি ভাগে ভাগ করা হয়, একটি হলো প্রাক গ্রিক যুগ আর একটি হলো
গ্রিক যুগ, প্রাক গ্রিক যুগ, আর একটা হলো গ্রিক যুগ। আমরা একটু আলোচনা করি যে দেখো যে প্রাক গ্রিক যুগে পৃথিবী নিয়ে বা পৃথিবীর আকার আকৃতি নিয়ে কি কি ধারণা ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে রাখো প্রাক গ্রিক যুগে সাধারণত পৃথিবীর আকার আকৃতি বা পৃথিবীর দিবারাত্রির সংগঠন, এছাড়া জ্যোতির্বিদ্যা, এই বিষয়গুলো নিয়ে মূলত যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো মূলত যুক্তি নির্ভর, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক নয়। সেগুলো মূলত কাল্পনিক এবং মানুষের কল্পকাহিনী, মানুষের রূপকথার মতো, অর্থাৎ সেগুলোর বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ বা ভিত্তি নেই। যেরকম দেখো গ্রিক যুগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বা যে বিষয়গুলো নিয়ে গ্রিক যুগে তথ্য পাওয়া যায় সেগুলো হলো পৃথিবীর আকার আকৃতি। অর্থাৎ আমরা আগেই বলে নিই গ্রিক যুগটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা ছাত্রছাত্রী কিন্তু আমরা মূলত এখন প্রাক গ্রিক যুগে আসি। প্রাক গ্রিক যুগ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রাক গ্রিক যুগ, যেটা সময়কাল 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ধরা হয়। 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ধরা হয়। এই সময়ে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলোর বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। মূলত সেগুলো হলো রূপকথা এবং কল্পকাহিনী নির্ভর। এই যুগে পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে যে ধারণা পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। যে দেখো পৃথিবীর আকার সম্পর্কে প্রাক গ্রিক যুগে কি ধরনের ধারণা ছিল। পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে প্রাক গ্রিক যুগে একাধিক ধরনের ধারণা বা পাওয়া যায়। সে সময় মিশরীয়রা বলতেন যে পৃথিবী হলো চৌকোনা বাক্সের মতো, পৃথিবী হলো একটা চৌকোনা বাক্সের মতো, এবং এই যে পৃথিবীকে বাক্সের মেঝে, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ বা পৃথিবীকে বাক্সের মেঝে বলা হয়েছে, এবং আকাশটাকে বলা হয়েছে কি যে বাক্সের চার কোনায় একটা গাভী 4টি পা দিয়ে দাঁড়িয়ে আছে, অথবা একটা রমণী তার 2টা কনুই এবং হাঁটু গেড়ে উপর হয়ে আসে। তাহলে তারা বলেছেন কি যে পৃথিবী হলো একটা চৌকোনা বাক্সের মতো, এবং পৃথিবী আমাদের যে ভূপৃষ্ঠটা এটা হলো সেই বাক্সের মেঝে, এবং আকাশটাকে তারা কল্পনা করেছেন কি যে 4 কোণায় 4টি পা রেখে একটা গাভী দাঁড়িয়ে আছে, অথবা একটা রমণী 2টি কনুই অথবা এবং হাঁটু গেড়ে উপর হয়ে দাঁড়িয়ে আছে, তারা এটা বলেছেন। তারপরে দেখো যে সুমেরুরা কি বলেছেন যে সুমেরুরা বলেছেন যে পৃথিবীটা হলো মূলত চ্যাপ্টা এবং গোলাকার, এবং পৃথিবীকে বেষ্টন করে একটা প্রশস্ত নদী প্রবাহমান হয়েছে। তারা কি মনে করছেন যে পৃথিবীটা যে এটি হলো যে চ্যাপ্টা থালার মতো, এবং পৃথিবীকে বেষ্টন করে আবার একটা প্রশস্ত নদী চতুর্দিকে আছে। প্রাচীন ভারতে কি মনে করা হতো? প্রাচীন ভারতে মনে হতো যে সাপের ফোনার উপরে একটা রক্ষিত একটি সমতল পৃষ্ঠ। পৃথিবী হলো কি সাপের ফোনার উপরে একটা রক্ষিত সমতল পৃষ্ঠ, যাকে ঘিরে 7টি সাগর আছে। অন্যদিকে দেখো ব্যাবিলনীয় যে সভ্যতা, ব্যাবিলনীয়রা কি মনে করেন পৃথিবী শামুকের মতো কঠিন আবরণ ঢাকা রয়েছে, এবং মহাজাগতিক মধ্যভাগ পৃথিবী পানির উপর ভাসছে, এবং মধ্যভাগে যে পৃথিবী সেটা পানির উপরে ভাসছে। তাছাড়া তারা দিবারাত্রি সংগঠন নিয়ে প্রাচীন গ্রিককালে কি পাওয়া যায় দেখো, বা প্রাক গ্রিককালে কি পাওয়া যায় যে তারা বলেছেন যে সূর্য একটি দেবতা, যা কি করে প্রতিদিন একটি পর্বতের পাদদেশে উদিত হয়। যখন এই উদিত হওয়ার পরে দিনটা সংগঠিত, এবং সারা দিন ক্লান্ত শেষে বিকেলে আবার সে একটা সমুদ্রের ভিতরে অবগাহন করে, এবং অবগাহন করলে তখন আবার কি সন্ধ্যা নেমে আসে। আচ্ছা,
পরের দিন সকালে আবার কি যে তারা পুনরায় রেস্ট টেস্ট নিয়ে পুনরায় আবার উদিত হয়, যার ফলে কি হয় যে পুনরায় আবার দিনের তৈরি হয় বা দিনের সৃষ্টি হয়, দিন শেষে আবার তিনি অবগাহন করেন। এটি একটি মন্তব্য পাওয়া যায়। আর একটা মন্তব্য পাওয়া যায় যে সেটা দেখো যে মিশরের ধারণা মতে যে সূর্য একটি রাজহাঁসের ডিম, যে সূর্য একটি রাজহাঁসের ডিম, যে রাজহাঁস প্রতিদিন একটি করে ডিম পারে, যার কারণে সূর্য উদিত হয় এবং ধীরে ধীরে ডিমটি বড় হয়ে প্রচণ্ড বড় হয় এবং দিন শেষে বিকেলবেলা এটা ফেটে যায়, যার কারণে আবার রাত্রি নেমে আসে। তাহলে দেখো তারা কখনো এটাকে সূর্য দেবতা, যেটাকে হলো একটা পর্বতের পাশে যেটা কি হয় যে উদিত হয়, আবার কখনো এটাকে রাজহাঁসের ডিম হিসেবে তারা কল্পনা করেছেন। আমরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে স্থিত তথ্য সাধারণত পেয়ে থাকি প্রাকৃতিক যুগে, যে মিশরের সৌর বছরকে তারা 12 মাসে ভাগ করেছেন এবং একটি মাসকে আবার 30 দিনে ভাগ করেছেন। এছাড়া মিশরীয় পণ্ডিতরা সর্বপ্রথম সৌরজগৎ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। সেই সময় অ্যাশিরীয় এবং ব্যাবিলনীয় জ্যোতির্বিদ্যার বিকাশ সাধনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ব্যাবিলনীয় জ্যোতির্বিদরা রাশিচক্রকে 12টি সংকেতে ভাগ করেন এবং এগুলোকে নক্ষত্রের নামে নামকরণ করেছেন। তাহলে দেখো যে জ্যোতির্বিদ্যা মিশরেরা সেই সময় একটা সৌর বছরকে 12টি মাসে এবং একটি মাসকে আবার 30টি দিনে ভাগ করেছিলেন এবং মিশরের পণ্ডিতরাই সেই সময় জ্যোতির্বিদ্যার উন্নতিতে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন এবং তারা বলেছিলেন যে তারা কি করেছিলেন যে জ্যোতির্বিদ্যাবিদরা রাশি চক্রকে 12টি ভাগে ভাগ করেছিলেন এবং এই এক একটি ভাগকে এগুলোকে নক্ষত্রের নামে নামকরণ করেছেন। তাহলে দেখো প্রাক গ্রিক যুগে আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো আমরা একটু আলোচনা করি। আমরা দেখো যে আমরা গ্রিক যুগকে 2টা ভাগে ভাগ করেছি, একটা হলো প্রাক গ্রিক যুগ এবং গ্রিক যুগ। প্রাক গ্রিক যুগে যেগুলো তথ্য পাওয়া যায় সেগুলো হলো পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে, দিবারাত্রির সংগঠন সম্পর্কে এবং জ্যোতির্বিদ্যা। পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে তারা বলেছেন কি যে পৃথিবী চ্যাপ্টা, পৃথিবী থালার মতো গোলাকার। এছাড়া তারা আরও কি বলেছেন যে পৃথিবী আসলে মূলত হলো ভারতীয় পণ্ডিতদের মতো যে সাপের ফোনার উপরে রক্ষিত একটা পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, যেখানে 7টি সাগর তাদেরকে পরিভ্রমণ করেছিল। আবার ব্যাবিলনে বলেছেন যে শামুকের মতো কঠিন আবরণ ঢাকা রয়েছে, পৃথিবী শামুকের মতো কঠিন আবরণে ঢাকা রয়েছে এবং এর মধ্যভাগ পৃথিবীর উপর ভাসছে। এছাড়া তারা এটাও বলেছে যে আসলে পৃথিবী তো চারকোনা একটি বাক্সের মতো, এটার চারদিকে 4টি পা রেখে একটা গাভী দাঁড়ায় আছে, অথবা রমণীরা 2টি হাঁটু এবং 2টি কনুই গেড়ে উপর হয়ে দাঁড়িয়ে আছে। দিবারাত্রির সংগঠন সম্পর্কে তারা কি বলেছেন? তারা বলেছেন যে সূর্য দেবতা একটা পর্বতের পাশে ওঠে এবং আবার পুনরায় ডুবে যায়। এছাড়া তারা আরও বলেছেন যে সূর্য হলো মূলত একটি রাজহাঁসের ডিম, রাজহাঁস ডিম পারলেই সূর্য ওঠে, পরে এটা ফেটে যায়, আর পরে ফেটে যাওয়ার কারণে এটা রাত্রিতে পরিণত হয়, অর্থাৎ দিনটা রাত্রিতে পরিণত হয়। এবং মিশরীয়রা যেটা বলেছেন যে সৌর বছরকে কেন্দ্র করে, সৌর বছরকে তারাই সর্বপ্রথম 12 মাসে ভাগ করেছেন এবং এক একটি মাসকে আবার পুনরায় 30টা দিনে ভাগ করেছেন। এটা সাধারণত এই ধারণাগুলো মূলত আমি আগেই বলে নিয়েছি যে কল্পকাহিনী নির্ভর, এগুলো রূপকথার গল্পের মতো, এগুলোর বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। তবে গ্রিক যুগে এসে প্রাকৃতিক ভূগোলে অনেকটা উৎকর্ষ সাধিত হয়েছে। গ্রিক যুগে একাধিক ভূগোলবিদ জন্মগ্রহণ করেছেন যারা বিভিন্নভাবে প্রাকৃতিক ভূগোলকে সমৃদ্ধশালী করেছেন। তো ছাত্রছাত্রী কিন্তু আমরা গ্রিক যুগে যে সকল ভূগোলবিদ ভূগোলের উন্নতিতে বা প্রসারে ভূমিকা রেখেছেন তাদের নামগুলো আমরা একটু জানবো, তাদের কর্মকাণ্ডগুলো আমরা জানবো।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে আমি অনেকগুলো ভূগোলবিদের নাম লিখেছি, তোমরা দেখো। হোমার, থেলিস, এনাক্সিমেন্ডার, হেকাটিয়াস, হেরোডোটাস, পিথাগোরাস, প্লেটো, এরিস্টটল, ইরাটোস্থেনিস, এরা সবাই গ্রিক যুগে জন্মগ্রহণ করেন এবং বিভিন্নভাবে প্রাকৃতিক ভূগোলকে ইনরিচ করেন। বলে নেই 800 খ্রিস্টাব্দ থেকে 800 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 800 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গ্রিক যুগ বলে গণ্য করা হয়। গ্রিক যুগে একাধিক মনীষী জন্মগ্রহণ করেছেন: হোমার, থেলিস, এনাক্সিমেন্ডার, হেকাটিয়াস, হেরোডোটাস, পিথাগোরাস, প্লেটো, এরিস্টটল এবং ইরাটোস্থেনিস। আমরা গ্রিক কবি হোমারের কথা আগেই জানি, কারণ তিনি মূলত ইলিয়ড এবং অডিসি নামক দুটি মহাকাব্য লিখেছেন। এটার মাধ্যমে তিনি এই সকল গ্রন্থে তার আবহাওয়া জলবায়ু সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। আমরা বলতে চাই তোমাদের যে তিনি এই সকল গ্রন্থে বায়ু প্রবাহ নিয়ে কথা বলেছেন, যেটা আমাদের প্রাকৃতিক ভূগোলের যে শাখা রয়েছে, আবহাওয়া জলবায়ু বিদ্যা অর্থাৎ ক্লাইমেটোলজি, সেগুলোকে ইনরিচ করেছে। তিনি 4 ধরনের বায়ুর কথা বলেছেন। একটি হলো বোরিয়াস, তারপর হলো লোটাস, এছাড়া রয়েছে জেফিরাস। তাহলে দেখো, বোরিয়াস, ইউরাস, নোটাস এবং জেফিরাস। তিনি 4 ধরনের বায়ুর কথা বলেছেন: বোরিয়াস, ইউরাস, নোটাস এবং জেফিরাস। আমরা বোরিয়াস, তিনি বলেন যে বোরিয়াস বায়ুটা সাধারণত উত্তর দিক থেকে প্রবাহিত হয়, এটি শীতল এবং ঠান্ডা বায়ু। এছাড়া তিনি ইউরাসের কথা বলেছেন। ইউরাস তিনি বলেন পূর্ব দিক থেকে মৃদু এবং উষ্ণ বায়ু যেটা প্রবাহিত হয় সেটাকে তিনি ইউরাস বলেছেন, এবং দক্ষিণ দিক থেকে যেটা বায়ু প্রবাহিত হয় সেটা তিনি নোটাস বলেছেন। এই বায়ুটা ছিল মূলত আর্দ্র এবং দুর্যোগপূর্ণ, ঝটিকাবহুল, দুর্যোগপূর্ণ। এবং সর্বশেষে তিনি জেফিরাস নামক যে বায়ুর কথা বলেছেন, তিনি বলেছেন যে জেফিরাস বায়ুটা মূলত অনেক সময় ফসলের ক্ষয়ক্ষতি করে থাকতো এবং এই বায়ুটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হতো। তাহলে তিনি তার কাব্যগ্রন্থে থেকে আমরা 4টি বায়ু প্রবাহের কথা জানতে পারি। 1 নাম্বার হলো নোটাস, 1 নাম্বার হলো বোরিয়াস, 1 নাম্বারটা হলো বোরিয়াস, 2 নাম্বারটা হলো ইউরাস, 3 নাম্বারটা নোটাস, 4 নাম্বারটা হলো জেফিরাস। 1 নাম্বার বোরিয়াস, 2 নাম্বার ইউরাস, 3 নাম্বার নোটাস এবং 4 নাম্বার জেফিরাস। তাহলে দেখো, যেটা উত্তর দিক থেকে প্রবাহিত হয় এবং বায়ুটা ছিল শীতল ঠান্ডা, সেটা হলো বোরিয়াস। যেটা পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এটা ছিল শুষ্ক, মৃদু এবং উষ্ণ বায়ু, মৃদু এবং উষ্ণ বায়ু, এটাকে ইউরাস বলা হয়। এবং নোটাস যেটা, সেটা হলো দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং এটা ছিল ঝটিকাপূর্ণ অর্থাৎ দুর্যোগপূর্ণ একটি বায়ু। সর্বশেষে তিনি বলেছেন জেফিরাস নামক বায়ুর কথা, যেটা পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এবং এই বায়ুটা যে অনেক সময় ফসলের ক্ষয়ক্ষতি করে থাকতো, এটাও তিনি এখানে উল্লেখ করেন। আমরা তাহলে দেখো, হোমার থেকে আমরা সাধারণত 4 ধরনের বায়ু প্রবাহ সম্পর্কে জানতে পারি। এরপরে থেলিস আছে। দেখো, থেলিস তিনি একজন দার্শনিক ছিলেন, এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানেরও প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি প্রাকৃতিক ভূগোল সম্পর্কে কিছু মৌলিক চিন্তাধারা প্রকাশ করেন। তিনি ব্যবহারিক জ্যামিতি, ত্রিকোণমিতি, জ্যোতির্বিদ্যার পথ প্রদর্শক ছিলেন। থেলিসের মতে জগৎ সৃষ্টির মূলে রয়েছে প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলা। তিনি কি বলেছেন? জগৎ সৃষ্টির মূলে রয়েছে প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলা। তার মতে সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি। পৃথিবীকে তিনি পানির উপর ভাসমান গোলাকার থালার মতো মনে করতেন। 585 খ্রিস্টপূর্বাব্দে 28 মে সূর্যগ্রহণ সম্পর্কে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, পরবর্তীতে তা সঠিক বলে প্রতীয়মান হয়। তাহলে থেলিস কি মনে করতেন? যে পৃথিবী সৃষ্টির
মূলে রয়েছে প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলা। তিনি মনে করতেন যে সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি, আর পানির উপরে পৃথিবী গোলাকার থালার মতো ভাসমান অবস্থায় রয়েছে। এছাড়া তিনি সূর্যগ্রহণ সম্পর্কে যে মতবাদ দিয়েছিলেন তা পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয়। আমরা পিথাগোরাসের কথা জানব। গ্রিক গণিত শাস্ত্রবিদ পিথাগোরাস, তিনি মূলত, আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য পড়ে এসেছি, তিনি মূলত আসলে গণিত শাস্ত্রবিদই ছিলেন। তবে প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশেও তিনি বিভিন্নভাবে অবদান রেখেছেন এবং তার মধ্যে মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে গোলাকার পৃথিবী, এরপর রয়েছে যথাক্রমে চন্দ্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং স্থির নক্ষত্র মণ্ডল। তার মধ্যে এগুলো কতগুলো এক কেন্দ্রিক বৃত্তে পৃথিবীকে কেন্দ্রে রেখে ক্রমাগত আবর্তিত হচ্ছে। এগুলো যেহেতু বৃত্তাকার পথে আবর্তিত হয়, সেহেতু পৃথিবীর আকারও গোলাকার বলে তিনি ধারণা করেন। তার মতে গোলক একটি পূর্ণাঙ্গ আকৃতি বিশিষ্ট হয় পৃথিবীর সকল নক্ষত্র এবং সামগ্রিকভাবে সমগ্র বিশ্বমণ্ডলেও গোলাকার। পিথাগোরাস বিশ্বাস করতেন গ্রহের কক্ষপথ বৃত্তাকার, কেননা বৃত্তাকার পথেই সর্বাধিক নির্ভুল পথ, যদিও পরবর্তীকালে কক্ষপথগুলো উপবৃত্তাকার হিসেবে প্রমাণিত হয়। তাহলে তিনি যেটা বলেছেন সেটা হলো যে গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীকে কেন্দ্রে রেখে আবর্তিত হচ্ছে এবং এটা গোলাকারী, কারণ হলো গোলাকারী হলো একেবারে সঠিক এবং নির্ভুল পথ, যদিও পরবর্তীতে কক্ষগুলোর কক্ষপথ উপবৃত্তাকার হিসেবে প্রমাণিত হয়েছে। তো এখানে একাধিক মনীষীদের কথা বলা হয়েছে যারা বিভিন্নভাবে প্রাকৃতিক ভূগোলকে উন্নতি বা সমৃদ্ধশালী করেছেন। আমরা শেষের দিকে যাব, আমরা ইরাটোস্থেনিসের দিকে যাই। ইরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইরাটোস্থেনিস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তিনি গ্রিক উপনিবেশ সিরিনে জন্মগ্রহণ করেন এবং তার যে কথাবার্তা ছিল, তার যে চিন্তা চেতনা ছিল, তার দ্বারাই তিনি প্রাকৃতিক ভূগোলকে এনরিচ করেছেন। তিনি মূলত মানচিত্র অঙ্কনবিদ্যায় যথেষ্ট অবদান রাখেন। তার মতে গোলাকার আকারের পৃথিবী ছিল ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত এবং আকাশের জ্যোতিষ্কীয় মণ্ডলী নিজ গতিতে 24 ঘন্টায় পৃথিবীকে আবর্তন করছে। তাহলে এছাড়া তিনি পৃথিবী পৃষ্ঠের বক্রতা সম্পর্কেও ধারণা প্রদান করেন। তাহলে এছাড়া তিনি আরো কিছু কথা বলেছেন। তিনিই সর্বপ্রথম পৃথিবীর পরিধি এবং সূর্য ও চন্দ্রের দূরত্ব পরিমাপের প্রচেষ্টা করেন। তাহলে দেখো এই ইরাটোস্থেনিস কি বলেছেন, তিনি মানচিত্র অঙ্কন বিদ্যায় অবদান রাখেন এবং এছাড়া তিনি বলেন যে গোলাকার আকারের পৃথিবী বিশ্বের কেন্দ্রে অবস্থিত, বিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত, আকাশের জ্যোতিষ্ক মণ্ডলী নিজ গতিতে 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসছে। যে পৃথিবীটা মূলত গোলাকার এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে, মূল কেন্দ্রে অবস্থিত এবং অন্যান্য যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে আকাশে, এগুলো নিজ গতিতে 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছে। এছাড়া তিনি আরো কি করেছেন, তিনি বলেছেন তিনি একটু প্রচেষ্টা চালিয়েছিলেন যে পৃথিবীর পরিধি পরিমাপ করার জন্য, পৃথিবীর পরিধি এবং সূর্য এবং চন্দ্র এগুলোর দূরত্ব পরিমাপ করার জন্য তিনি নিরলসভাবে প্রচেষ্টা করে গেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাচীন বা গ্রিক কাল থেকে শুরু করে গ্রিক যুগের যে একাধিক মনীষী রয়েছে তাদের সবগুলো আমরা পড়তে পারি নাই, সবার যে অবদান এগুলো আমরা আলোচনা করতে পারি নাই। আমরা অল্প কয়েকটি, হেরোডোটাস, পিথাগোরাস, থেনিস এবং ইরাটোস্থেনিস, আমরা কয়েকজন মনীষী যারা প্রাকৃতিক ভূগোলকে বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধশালী করেছেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা আজকের ক্লাসে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। তো বাকি যেগুলো থাকলো তোমরা একটু কষ্ট করে হলেও বইটা দেখে একটু পড়ে নিবা
আশা করি যে ক্লাসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ করে দিব তার আগে আমি আরেকবার বলি যে আমরা প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশ, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলটা তো আর একদিনে বর্তমান অবস্থায় আসেনি, বিভিন্ন মনীষীদের মাধ্যমে যুগ যুগ ধরে বর্তমান অবস্থায় এসেছি। প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশকে আলোচনা করতে গিয়ে যুগ ভিত্তিক আলোচনা করা হয়। এটার ভিতরে গ্রিক যুগ, রোমান যুগ, মুসলিম মনীষীদের যুগ রয়েছে, রেনেসাঁ যুগ রয়েছে এবং আধুনিক ভূগোলবিদদের বর্তমান কাল, আধুনিক কাল রয়েছে। আমরা গ্রিক যুগ নিয়ে আজকে আলোচনা করলাম। গ্রিক যুগে আবার দুটি পার্ট রয়েছে, একটি প্রাক গ্রিক যুগ আর একটা হলো গ্রিক যুগ। প্রাক গ্রিক যুগে সাধারণত এটা 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত গণনা করা হতো বা ধারণা করা হতো। এটাতে সাধারণত পৃথিবীর আকার আকৃতি, এছাড়া দিবারাত্রির সংগঠন এবং জ্যোতির্বিদ্যা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়, যদিও সেগুলো বিজ্ঞান ভিত্তিক নয়। এবং গ্রিক যুগে যে আলোচনা করা হয় এগুলোতে কিছুটা হলো বিজ্ঞানের ছোঁয়া আছে। এবং গ্রিক যুগটা তোমাদের বলে রাখি যে 800 থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে গ্রিক যুগ কল্পনা করা হয়। গ্রিক যুগের একাধিক মনীষী জন্মগ্রহণ করেছেন এবং তারা বিভিন্নভাবে গ্রিক যুগে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক ভূগোলটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন এবং তাদের মাধ্যমেই আজ আমরা প্রাকৃতিক ভূগোলটাকে বর্তমান রূপে পেয়েছি। তো এখানে একাধিক মনীষী রয়েছে, আমরা সবার কথায় আলোচনা করতে পারি না, তবে যাদের কথায় জেনেছি আশা করি তোমাদের যদি স্মরণ রাখো তোমরা যথেষ্ট এর দ্বারা একটা ভালো ফল পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল। তোমাদের সর্বশেষে আমি আবারও একটু স্মরণ করে দিতে চাই যে এই চ্যাপ্টারের যে মৌলিক প্রশ্নটা সেটা হলো প্রাকৃতিক ভূগোলের ক্রমবিকাশে মুসলিম অথবা গ্রিক মনীষীদের অবদান আলোচনা করো। গ্রিক অথবা মুসলিম মনীষীদের অবদান আলোচনা করো। আশা করি তোমরা ক্লাসটা ফলো করবে যাতে তোমাদের এটা উপরে আসে। অন্যদিকে তোমাদের প্রতি যেহেতু বিশ্বব্যাপী একটি মহামারী এখনো চলছে এবং আমাদের বাংলাদেশটা বিশ্বের বাইরে নয়, আমরাও একটি কঠিন অবস্থার ভিতরে দিন পার করছি, তাই তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা যেখানে আসো, যেভাবে আসো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের প্রতি এবং নিজের পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখবে। এবং আবারও আগামী ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।